দুর্বলতার সুযোগ নিচ্ছেন অপরাধীরা, বলছেন বিশেষজ্ঞ। ৫-৬ জন ছেলে নর্মাল যাত্রীর মতোই বাসে উঠে যায় ওরা। মানুষের ওয়ালেট নিয়ে গেল প্রায় 5-6 জনের। ৮-১০টা করে সুইচ গিয়ার অস্ত্র এগুলা মনে করেন ঠেক দিছে। কিছু বললেই তো স্যার আমাদের পুষ দেয়। কেউ বলতে পারবো না সকালবেলা অফিসে গেলে আব্দুল্লাহপুর থেকে উত্তরা পর্যন্ত যাওয়া পর্যন্ত সে নিরাপদ কিনা। ঘাটতির সুযোগ নিয়েই এই অপরাধী চক্র নানাভাবে সক্রিয় হয়ে চুরি, ছিনতাই অথবা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করতেছি দ্রুততম সময়ে অপরাধগুলো নির্মূল করার। টাঙ্গাইলে বাসে ডাকাতি ও যৌন হয়রানির 4 দিন পর গ্রেফতার 3। লুণ্ঠনকৃত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত টাকা বা যে সমস্ত স্বর্ণ এগুলো নিয়েও কিন্তু কাজ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে নর্থ সাউথ শিক্ষার্থীদের বিক্ষোভ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি রাইসা জান্নাত এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির নামে অপপ্রচার না ছড়ানোর আহ্বান তারেক রহমানের। দেশ গড়তে সবাইকে আন্তরিক হতে বললেন মির্জা ফখরুল। দখল, চাঁদাবাজি বন্ধের তাগিদ জামায়াত আমিরের। গ্রীষ্মে ভয়াবহ লোডশেডিং এর শঙ্কা ক্যাবের, উড়িয়ে দিলেন জ্বালানি উপদেষ্টা। সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস, বললেন IMF এর চাপেও দাম কম বাড়ায়নি সরকার। সব জায়গায় নিয়মিত মশার ওষুধ দিয়ে থাকে, ওষুধও দেয় না এই জায়গায়, কিছু বলতে গেলে পরে। মশার উৎপাতে অতিষ্ঠ নগরবাসী, লোক দেখানো কার্যক্রমে সুফল নিয়ে সংশয়। মৌসুমের আগেই ডেঙ্গির চোখ রাঙানির শঙ্কা, অভিযান সফল দাবি দক্ষিণ সিটির। আগুনে পুড়ে ধ্বংসস্তূপ করাইল বস্তি ও খিলগাঁওয়ের ওয়ার্কশপ, সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই বহু মানুষের। গ্যারেজ পট্টির ব্যবসায়ীদের মাথায় হাত। এবং মার্কিন ভিসা নীতিতে কড়াকড়ি, ট্রাম্প প্রশাসনের সাক্ষাৎকারের নতুন নিয়ম 18 ফেব্রুয়ারি থেকে কার্যকর। দীর্ঘসূত্রতায় ভোগান্তি বাড়ার শঙ্কা। অস্ত্র ঠেকিয়ে বা কুপিয়ে রিকশা কিংবা সিএনজি অটোরিকশা থামিয়ে নয়, এবার যাত্রীবাহী বাসে ঢুকে পড়ছে সশস্ত্র ছিনতাইকারী ও ডাকাত দল। সম্প্রতি উত্তরায় একদিনে 3টি যাত্রীবাহী বাসে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। উত্তরা টঙ্গীগামী ফ্লাইওভারে নিয়মিত পকেটমার ও মলম পার্টির শিকারও হচ্ছেন যাত্রীরা। পুলিশের দাবি, ফ্লাইওভার কেন্দ্রিক অপরাধ রোধে সাদা পোশাকেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। আব্দুল লতিফের ক্যামেরায় মাসুদুর রহমানের রিপোর্ট। বাসে ওঠার প্রায় 2 মিনিট পরেই 5-6 জন ছেলে নর্মাল যাত্রীর মতোই বাসে উঠে যায় ওরা। হঠাৎ করে একজন ছুরি বের করে, খুব জোরে চিল্লায়, বলে সবাই চুপ কর, যা কিছু আছে তাড়াতাড়ি বের করে দে। মানুষের ওয়ালেট নিয়ে গেল প্রায় 5-6 জনের। এর আধ ঘন্টা পর টঙ্গী ফ্লাইওভারে একই পরিবহনের আরেকটি বাস আব্দুল্লাপুর পার হলে একই ঘটনা ঘটে। অস্ত্রের মুখে কয়েকজনের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় তারা। ভুক্তভোগী এই শিক্ষক জানান, এক পর্যায়ে যাত্রীরা এক হয়ে প্রতিরোধ করলে বাস থেকে নেমে পালিয়ে যায় তারা। সব জানালা আটকানোর পরে আমার হাতে 40,000 টাকা দামি একটা মোবাইল সেট ছিল মোটরোলা। যখন আমি না দিতে চাই তখন সে চাইনিজ চাক্কু বের করে, চাক্কু দেখার পর আমি মোবাইল ছেড়ে দিই। ওই শিক্ষকের দেয়া বাসের নম্বরের সূত্র ধরে সময় টেলিভিশন সারাদিন খুঁজে সন্ধান পায় রামপুরায়। চালক জানালেন ডাকাতির ভয়াবহ অভিজ্ঞতার কথা। ৮-১০টা করে সুইচ গিয়ার অস্ত্র এগুলা মনে করেন ঠেক দিছে। আমরা এটা শিক্ষা দিছে, আরো 2-3টাতে হয়েছে। আমাদের তো ভয়ই স্যার, কিছু বললেই তো স্যার আমাদের পুষ দেয়। যাত্রীদের অভিযোগ, উত্তরা টঙ্গীগামী ফ্লাইওভারে এমন ঘটনা প্রায় নিয়মিত। ধানের কোনো মায়া নাই। কেউ বলতে পারবো না সকালবেলা অফিসে গেলে আব্দুল্লাহপুর থেকে উত্তরা পর্যন্ত যাওয়া পর্যন্ত সে নিরাপদ কিনা। 100 গজ দূরে পুলিশ থাকা অবস্থায় কিভাবে ছিনতাইকারী মোবাইল নিয়ে ছুরি দিয়ে আঘাত করে। শুধু ছিনতাই ডাকাতি নয়, পকেটমার ও মলম পার্টির দৌরাত্ম্য আছে এই ফ্লাইওভারে। বাসের জন্য কিনাকি মেলে শুঙ্গানো হয়েছিল, এরপরে অনেকক্ষণ অচেতন ছিল। অচেতন থেকে ফিরে আসার পরে দেখে যে ওনার 2 লাখ টাকার মতো নাই হয়ে গেছে। তবে বেশিরভাগ ঘটনায় মামলা হয়নি উত্তরা পূর্ব থানায়। ভুক্তভোগীর কাছ থেকে নেওয়া হয়েছে মোবাইল হারানোর জিডি। তবে পুলিশ বলছে ভিন্ন কথা। বিভিন্ন জেলার লোকজন আসে ভাসমান, তারা অপরাধ করে তারা দ্রুততার সহিত চলে যায়। যতগুলা এলাকা আছে আমরা প্রত্যেকটা এলাকায় অভিযান পরিচালনা করতেছি এবং আমরা চেষ্টা করতেছি দ্রুততম সময়ে অপরাধগুলো
নির্মূল করার। অপরাধ বিশ্লেষকরা বলছেন ফ্লাইওভারের এন্ট্রি এক্সিট পয়েন্টগুলোতে নজরদারি বাড়িয়ে দ্রুত সমস্যার সমাধান করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব এই জায়গাতে যখন তাদের একটা বড় ব্যত্যয় থাকে সেই ঘাটতির সুযোগ নিয়েই এই অপরাধী চক্র নানাভাবে সক্রিয় হয়ে এক একজনের কাছ থেকে এক একভাবে তার মূল্যবান যে জিনিস অথবা উপকরণ রয়েছে সেটাকে চুরি, ছিনতাই অথবা ডাকাতি করে নিয়ে যাচ্ছে। যানজট থেকে বাঁচতে টঙ্গী ফ্লাইওভারে উঠে উল্টো সর্বস্ব হারাতে হচ্ছে যাত্রীদের। বাসে উঠতে গিয়ে অথবা যাত্রীবাহী বাসে উঠে গিয়েও ছিনতাইকারীর কবলে পড়ছেন তারা। একের পর এক এমন ঘটনায় আতঙ্কে ফ্লাইওভারের ব্যবহারকারীরা। নিয়মিত টহলের মাধ্যমে এটির যৌক্তিক সমাধান চান তারা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চলন্ত বাসে ডাকাতি ও যৌন হয়রানির ঘটনার 4 দিন পর 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। টাঙ্গাইলের মির্জাপুরের এই ঘটনায় উদ্ধার ও জব্দ করা হয়েছে নগদ টাকা, মুঠোফোন ও দেশীয় অস্ত্র। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। গত 17 ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে রাত 1:45টার দিকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের বাসটি মির্জাপুরের সোহাগপাড়া ফুট ওভার ব্রিজের কাছে পৌঁছালে 6 থেকে 7 জনের ডাকাত দল বাসটিকে জিম্মি করে। যাত্রীদের কাছ থেকে প্রায় 5 লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। এ সময় যৌন হয়রানির শিকার হন বাসের 2 নারী যাত্রী। ঘটনার 3 দিন পর মামলা হলে জড়িতদের ধরতে মাঠে নামে পুলিশ। শনিবার সকালে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক যাত্রী অজ্ঞাতদের আসামি করে মির্জাপুর থানায় মামলা করলে অভিযানে নামে পুলিশ। শুক্রবার রাতে সাভার থেকে অভিযুক্ত মুহিত, সবুজ ও শরীফকে গ্রেফতার করা হয়। 3 জনকেই আমরা সাভার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তথ্য প্রযুক্তি সহ আমাদের বিভিন্ন নিজস্ব যে ইনফরমেশনগুলো আছে, গোয়েন্দা যে কিছু ইনফর্মার আছে তাদেরকে অ্যাক্টিভেট করি এবং এই মোবাইলগুলো, লুণ্ঠনকৃত মোবাইল এবং অন্যান্য যে সমস্ত টাকা বা যে সমস্ত স্বর্ণ এগুলো নিয়েও কিন্তু কাজ চলছে এবং এইগুলোর ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু আমাদের সেই সক্রিয় যে মহাসড়ক বাস ডাকাতির যে গ্যাংকে আমরা ধরতে সক্ষম হয়েছি। পরবর্তী পদক্ষেপ নিঃসন্দেহে আমরা আরও বেশি সক্রিয় থাকব। এর আগে নাটোরের বড়াই গ্রামে বাসটি পৌঁছালে বিক্ষুব্ধ যাত্রীরা চালক ও তার সহকারীকে আটক করেন। পরে পুলিশ বাসটি জব্দ ও আটক 2 জনকে হেফাজতে নেয়। যদিও বুধবার আদালত থেকে জামিন নিয়েছেন তারা। শামিমা শাম্মী, সময় সংবাদ। এদিকে চলন্ত বাসে যৌন হয়রানি ও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচি পালন করে তারা। শিক্ষার্থীরা জানান, সম্প্রতি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। গত 7 দিনে বিভিন্ন স্থানে নারীর প্রতি নজিরবিহীন সহিংসতার খবর গণমাধ্যমে এসেছে। চলন্ত বাসে যৌন হয়রানির মতো ঘটনায় একটি সুস্থ সমাজে কাম্য নয়। জড়িতদের অতি দ্রুত আইনের আওতায় আনার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আমি আজকে রাস্তায় বের হব, আমি আমার নিরাপত্তা কোথায়? শুধু যে আমার নারীদের নিরাপত্তার অভাব তাও কিন্তু নয়, এই যে ছিনতাই বাড়তেছে, চুরি বাড়তেছে, আমি যে কোপ খাবো না এর কোনো নিশ্চয়তা নাই। প্রতিদিন কোথাও না কোথাও কেউ না কেউ ধর্ষণ হচ্ছে। যদি এখানে দেখি প্রতি 9 ঘন্টায় বাংলাদেশে 2 জন করে নারী ধর্ষণ হচ্ছে। বাংলাদেশের প্রশাসনকে অবশ্যই এবং অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়ে আমাদের এই দাবি প্রশাসনের কাছে যে এদের আসলে শাস্তি নিশ্চিত করতে হবে, সর্বোচ্চ রকমের শাস্তি। অন্যান্য প্রসঙ্গ, বিএনপি নেতাকর্মীদের যেই অন্যায় করেছে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই বিএনপির নামে অপপ্রচার চালানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে যশোরের ঈদগাহ মাঠে জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবিও জানান তারেক রহমান। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে সম্মেলনে যোগ দেন তৃণমূলের নেতাকর্মীরা। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের দাবি জানান তারা। আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোনো নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। কিছু সংখ্যক ব্যক্তি এটিকে দলের দুর্বলতা হিসাবে
উপস্থাপনের চেষ্টা করছে। বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। নতুন দেশ করতে সবার আরও আন্তরিক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো, শেষে ছাত্র জনতার লড়াইয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। বিএনপি মহাসচিব বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে বাসযোগ্য একটি দেশ নির্মাণ করা যায় সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে প্রয়াত মাহফুজ উল্লাহর বন্ধু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও আমির খসরু মাহমুদ চৌধুরীও স্মৃতিচারণ করেন। দুর্গন্ধ দেখছি, এই যে এটা যে বলে ফেলা, এটা তো বাংলাদেশে আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি যে আবার নতুন করে বাংলাদেশকে আমরা গড়ে তুলব। সবাই এই কথাটা বলছি, এটাতে সবারই আমরা আরো অনেক বেশি আন্তরিক হওয়া প্রয়োজন এবং সত্যিকার অর্থেই আমরা যেন সবাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাটাকে বলা হয়েছে বাসযোগ্য দেশ তৈরি করার জন্য আমরা সবাই যেন কাজ করতে পারি। মাহফুজুল্লাহর প্রতি আমাদের সম্মান দেখানো তখনই সফল হবে, চূড়ান্ত হবে যদি আমরা তারই আরাধ্য কাজটা আমরা করতে পারি। গণ অভ্যুত্থানের পরও দেশে অপরাধ দুর্নীতি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণজমায়েত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন। 24 শহীদদের সম্মানে দখল চাঁদাবাজি বন্ধের অনুরোধ করেন তিনি। এছাড়াও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম চলমান রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন জামায়াতের আমির। অনুষ্ঠানে লক্ষ্মীপুর সদর ছাড়াও বিভিন্ন উপজেলার জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। মানুষ আশা করেছিল যে 24-এর পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে আমাদের শহীদদের রক্তকে তোমরা অপমানিত করবা না। এই অপকর্ম ছেড়ে দাও, তোমরা চাঁদাবাজি ছেড়ে দাও, দখল বাণিজ্য ছেড়ে দাও, তোমরা মানুষকে কষ্ট দিও না। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্য গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাদের মতে সংস্কারের ক্ষেত্রে এটি দরকার। এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারণকে উপেক্ষা করা হচ্ছে বলেও জানান তারা। রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে একথা বলেন বক্তারা। That's why BNP is important. That's why Jamaat is important. That's why at the end of the day, the conversation will have to take with them, including those who have emerged out of this uprising. The criticisms against the Constitutional Reform Commission's recommendations. If we are looking at the current political arrangements, elites, political settlement, the liberal democratic institutional mechanisms needs to be created first, and that is what we intend to do. Would it be better if we tried the other way? It could be, but considering the existing political arrangement. গ্রীষ্মে দেশে লোডশেডিং হবে না জানিয়ে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আশ্বস্ত করেছেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, IMF চাপ দিলেও 6 মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি অন্তর্বর্তী সরকার। জ্বালানি খাতে 42,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলেও জানান তিনি। এদিকে জ্বালানির দাম বৃদ্ধির প্রক্রিয়াকে জুলাই বিপ্লবের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ভয়াবহ লোডশেডিংয়ে পড়তে যাচ্ছে গ্রামের মানুষ। শীত শেষে বাড়ছে তাপমাত্রা, একই সঙ্গে বাড়ছে বিদ্যুতের চাহিদাও। বিদ্যুৎ বিভাগের তথ্য, আসন্ন রমজানে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা থাকবে 15,700 মেগাওয়াট, গ্রীষ্মে যা দাঁড়াবে 18,000-এ।
এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে লোডশেডিং। এমন পরিস্থিতিতে আশ্বস্ত করে জ্বালানি উপদেষ্টা বলছেন, রোজা ও গ্রীষ্মে বাড়তি বিদ্যুতের যোগান দেওয়ার প্রস্তুতি আছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর আহ্বান তার। আমাদের যে জ্বালানি এবং বিদ্যুতের যে সংকট, সেটা থেকে উত্তরণের প্রধান উপায় হচ্ছে আমাদের আচরণগত পরিবর্তন করতে হবে। আমরা বলেছি যে এই গরমকালে কি বলে যে থার্মোস্ট্যাট 25 ডিগ্রি বা তার উপরে রাখতে হবে, এবং এইভাবে যদি আমরা সবাই করি তাহলে আমরা কিন্তু রমজানে কোনো লোডশেডিং হবে না এবং আগামী গরমকালে কোনো লোডশেডিং হবে না। জ্বালানি উপদেষ্টা জানান, বর্তমানে গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের দাম দিচ্ছেন 8 টাকা 90 পয়সা, অথচ সরকার কেনে 12 টাকায়। অনিয়ম, দুর্নীতি সহ নানা কারণে বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি যাচ্ছে 42,000 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে IMF বিদ্যুতের দাম বাড়াতে চাপ দিচ্ছে বলে জানান উপদেষ্টা। ব্যাপক দুর্নীতি হয়েছে বিদ্যুতের খাতে এবং আমরা ট্যারিফগুলো রিনেগোশিয়েট করতেছি। 6 মাস হয়ে গেল আমরা বিদ্যুতের দাম বাড়ে নাই। আমরা IMF এর প্রচন্ড চাপ সত্য একদম সবাই বলে যে আগেই ভালো ছিল। এদিকে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব জানিয়েছে, এরই মধ্যে গ্রামে তীব্র হচ্ছে লোডশেডিং এর শঙ্কা। যে তাপদাহ মোকাবেলা করতে হবে বিশেষত গ্রামের মানুষদেরকে, সেখানে ভয়াবহ লোডশেডিং এর শিকার হবে। সরকার যে পরিমাণ জ্বালানি সরবরাহ বৃদ্ধি করতে হবে সেই পরিমাণ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারবে না, এবং মূল্যহার কমানোর ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া পূর্বের DRCর স্বরূপ উদ্ঘাটিত হচ্ছে। ভবিষ্যতে শিল্প খাতে যারা নতুন করে গ্যাস সংযোগ নেবেন তাদের বাড়তি দর দিতেই হবে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। 70 টাকায় গ্যাস কিনে তা কম দামে দিতে নারাজ সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট বৃদ্ধি মজুত না থাকার কথা বলে ব্যবসায়ীরা রমজানে পণ্যের দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ করেছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তাই পণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কারসাজির বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির সদস্যরা। সকালে চট্টগ্রামে নগরীর চকবাজার মোড় থেকে জামাল খান প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা করেন তারা। এতে শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষও অংশ নেন। সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা রমজানে গ্যাস, বিদ্যুৎ ও পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতেরও দাবি জানান। রমজান মাসে আমরা চাই যে সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম থেকে গ্যাস, তেল, বিদ্যুৎ যেন নিয়মিত থাকে। সিন্ডিকেট এবং মজুতদারি করে অন্যান্য কৈফিয়ত দেওয়া হয় যে মুদ্রাস্ফীতি এবং ডলার সংকট অন্যান্য কারণে হচ্ছে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। এই সিন্ডিকেটটা যাতে ভেঙে দেওয়া হয়। ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে এই সংকটগুলো তৈরি করছে এবং প্রশাসন এগুলো দেখেও না দেখার মতো ভান করে আসছে। তো রমজানের জন্য এই পণ্যগুলি কৃত্রিম সংকট তৈরি না হয় এবং প্রশাসন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে যেন সত্যিকার অর্থে কঠিন ব্যবস্থা নেয়। দুপুরের সময় আরো থাকছে। সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ। রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের 5 দফা দাবি। চাকরি জাতীয়করণে ফের আন্দোলনে আউটসোর্সিং কর্মীরা। গ্রীষ্মকাল আসার আগেই রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশার উৎপাত। যখন ক্ষতিকর এই কীটে অতিষ্ঠ নগরবাসী, তখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দাবি মশক নিধনে তারা 100% সফল। আর কীট তত্ত্ববিদ বলছেন, বর্ষা আসার আগেই মশা নিধনে কার্যকরী পদক্ষেপ না নিলে মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে নগরবাসী। ওমর ফারুকের তোলা ছবিতে তানভীর হাসান মেঘের রিপোর্ট। আমাদের কর্মীরা প্রধান সড়ক সহ বিভিন্ন অলিগলি এবং সব জায়গায় নিয়মিত মশার ওষুধ দিয়ে থাকে। ওষুধও দেয় না এই জায়গায়, কিছু বলতে গেলে পরে। আগে শুধু বর্ষার মৌসুমে মশার উৎপাত বাড়লেও এখন বছর জুড়েই অতিষ্ঠ নগরবাসী। রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ে মশার বর্তমান চিত্র। রাজধানীর ড্যামরা সহ আশপাশের বেশ কয়েকটি এলাকার বেশিরভাগ ড্রেন,
কালভার্ট, পরিত্যক্ত ডোবা ও পুকুর যেন মশার অভয়ারণ্য। বেশিরভাগ প্লট ও ফাঁকা জায়গা ময়লা আবর্জনায় পূর্ণ। বাসিন্দারা বলছেন দিন ও রাতের চিত্র একই রকম। এরকম ভাবে মশায় ধরে আঁকড়ায়া যে মনে হয় কুকুরও পাগল হয়ে যাইব, অতিষ্ঠ হয়ে যায় কুকুরও, আর মানুষ তো আছেই। মসজিদ আল্লাহর ঘর, সেখানেও যদি মশার জন্য বসা যায় না, এমন উৎপাত। এখনকার মশাগুলো একটু বড় বড় হয়ে গেছে, মানে কামড় দিলে তো সহ্য করার মতো না। বিকালবেলা 3টা বাজার পর থেকে কোয়েল লাগাইতে হয়। বাসার পাশে হচ্ছে একটা খাল আছে, ময়লা, অনেক মশা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে স্থানীয়রা বলছেন কালেভদ্রে ওষুধ ছিটানো ও ফগার মেশিনের ধোঁয়ায় কেবলই লোক দেখানো। ওনারা যে মশার ওষুধ দেয়, ওনারা একদিন দিলে মাসে 60 দিনের খবর থাকে না। মশার যে অনেক ওষুধ পানি দেয়, কিন্তু ওষুধে কাজ হয় না। এগুলো তো আসলে ওষুধ না, কেরোসিনের ইয়ে। মশা একটাও মরে না, আরো মশা ওই দিন বেশি উপদ্রব করে। 2024-25 অর্থ বছরে মশক নিধনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বরাদ্দ প্রায় 44 কোটি টাকা। কিন্তু দক্ষিণের বাসিন্দারা বলছেন বরাদ্দ থাকা বাজেটের কোনো সুফলই পাচ্ছে না তারা। শীতের মধ্যে এত পরিমাণ মশা, আর 1-1.5 মাস পরে বর্ষা চলে আসবে ফুল, তখন আমরা কি ভোগান্তিতে ভুগবো। বর্ষার সিজনে আসলে পুরো হাসপাতালে রোগী ভর্তি। বাসিন্দাদের অভিযোগের বিষয়ে জানতে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে সময় সংবাদ। তবে দায়িত্বশীল কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। অবশেষে অনেক 9-6-এর পর এক জুনিয়র কর্মকর্তাকে পাঠানো হয় কথা বলতে। নগরবাসীর অভিযোগকে বিচ্ছিন্ন উল্লেখ করে মশক নিধনে শতভাগ সফলতার গল্প শোনান তিনি। মশার ওষুধটার ইফিকেসি টেস্ট করে এবং যথাযথ মানসম্মত কিনা সেটা নিশ্চিত করে আমরা মাঠ পর্যায়ে সেটা প্রয়োগ করে থাকি। মশক নিধনের জন্য আমরা বিশ্বাস করি যে আমরা শতভাগ সফল। এডিস মশা নিধনে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা কীটতত্ত্ববিদের। যেহেতু শুষ্ক মৌসুম, এখানে সেখানে ডেঙ্গু প্রজনন করতে পারবে না। এখন যে কনস্ট্রাকশন সাইটগুলো আছে ওখানে এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। ওই জায়গাগুলোকে টার্গেট করে যদি কন্ট্রোল করতে পারে তাহলে কিছুটা আমরা সুফল ভোগ করতে পারবো নেক্সট সিজনে। আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানীর কড়াইল বস্তি। সব হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন বহু মানুষ। এদিকে খিলগাঁওয়ে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে 22 ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার রাতে পৃথক এসব ঘটনায় কেউ হতাহত হননি। দীর্ঘদিনের সাজানো সংসার এক মুহূর্তের আগুনে হয়ে গেছে লণ্ডভণ্ড। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আসবাবপত্র সহ বাড়ির সবকিছু হারিয়ে দিশেহারা পরিবার এখন খোলা আকাশের নিচে। ঘরের সব মালামালের মতো পড়ে গেছে দিনমজুর বাবার কষ্টের টাকায় কেনা সন্তানের সাইকেলটি। আবেগ আপ্লুত শিশুটি সে পোড়া সাইকেল ধরে ভেঙে পড়ে কান্নায়। আমার খুবই পছন্দ ছিল সাইকেলটা, আজকে আগুনের কারণে পুড়ে গেছে। আমার পছন্দ একটা সাইকেল আসলো। কড়াইল বস্তিতে শুক্রবার রাতের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির মাঝেই অসহায় মানুষগুলো খুঁজছেন ঘুরে দাঁড়ানোর সম্বল। আগুন থেকে কোনো রকম জীবন নিয়ে বের হতে পারলেও রক্ষা করা যায়নি নিত্য প্রয়োজনীয় সামগ্রী। ঘরের সামনে ছিল আগুন, কিছু নিয়ে বাইকন জানি। আমার রুমের ভিতরে যা যাবতীয় জিনিসপাতি ছিল সব পুরা খারখার হয়ে গেছে, আমি কিচ্ছু বাঁচাইতে পারিনি। আগুন এত দ্রুত ছড়ায় শত শত ঘরবাড়ি একেবারে নিঃস্ব করে একদম পুরে ছাই করে দিছে। একই রাতে খিলগাঁওয়ের তালতলায় আগুনে পুড়ে যায় অটোমোবাইল ওয়ার্কশপের 20টি দোকান, যেখানে থাকা বেশ কয়েকটি গাড়ি সহ ক্ষতিগ্রস্ত হয়েছে মেরামতের যন্ত্রাংশ। ওই কোণার থেকে আস্তে আস্তে ধরতে যখন গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয় তখন আর কি হচ্ছে পুরোপুরি আগুনটা সব জায়গায় ছড়ায় যায়। এখানে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সম্পূর্ণ ভিতরটা পুড়ে গেছে। 20 থেকে 30 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে দোকান মালিকরা বলছেন এই ঘটনায় কর্মহীন হয়ে পড়েছেন ওয়ার্কশপগুলোর প্রায় 300 কর্মচারী। আমাদের মালিকরাও ছিলাম না, আইসা আমরা দেখলাম এই অবস্থা। আমাদের 18-19টা গাড়ি জ্বলছে, মোটরসাইকেল 4-5টা জ্বলছে। বৈদ্যুতিক খুঁটির সরবরাহ লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা অটোমোবাইল ওয়ার্কশপ ব্যবসায়ীদের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে নগরীর ধাপ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অরাজকতার কারণে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডক্টর উপাধি ব্যবহার করতে পারবেন না, এমন দাবিও তোলেন তারা।
পরেও কোনো রকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, এবং ম্যাটসরা তাদের প্র্যাকটিস চালা যাচ্ছে। তারা নামের আগে ডাক্তার লিখতেছে। তারা যদি নিজেদের নামের আগে ডাক্তার বসিয়ে যদি প্র্যাকটিস শুরু করে, বাংলাদেশের সাধারণ মানুষ এরা কিন্তু এমবিবিএস বিডিএস ডাক্তার এবং ওই ডাক্তারের মধ্যে কখনো ডিফারেন্সিয়েট করতেই পারবে না পার্থক্য। আমাদের যদি দাবি মানা না হয় তাহলে আমাদের সারা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি মেডিকেল অফ হয়ে যাবে, একদম সকল প্রফেসর থেকে ইন্টার্ন পর্যন্ত সবাই অফ করে দেবে। নিজ নিজ প্রতিষ্ঠানে চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীতে সমাবেশ করেছেন আউটসোর্সিং এর কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী। সকাল থেকে তারা ব্যানার মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। ঠিকাদার পদ্ধতি বাতিলের পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণের বিষয়ে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান। বলেন, আর কোনো আশ্বাস নয়, এবার চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। আমাদেরকে আত্মীকরণ করতে হবে, স্থায়ী করতে হবে। জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে বিনা নোটিশে, কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত আমাদেরকে বহাল করা নেওয়া হয় নাই। আমরা মাতৃত্বকালীন কোনো ছুটি পাই না, উৎসব ভাতা পাই না, বোনাস পাই না, কিচ্ছু পাই না। বেতন ঠিক মতো পাই না এবং সবারই বেতন 5 থেকে 6 মাস করে বাকি। এই আউটসোর্সিং নামক কালো যে প্রথা আছে, এই আউটসোর্সিং প্রথা বিলুপ্ত করে আমাদের স্ব প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করতে হবে। পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে থাকব। চতুর্থ দিনের মতো একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসে বিক্ষোভ ও পোস্টার টাঙানো কর্মসূচি পালন করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে শুক্রবার রাতে উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক আহত হন। এরপর থেকে উপাচার্যের পদত্যাগ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করছেন তারা। চড়া নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি মুরগির মাংস ও ডিমে। তবে চিন্তার ভাঁজ প্রান্তিক খামারিদের মাঝে, কেননা ফিডের বেশি দামের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাচ্চার বাড়তি দর। এতে অধিকাংশ খামারিকেই গুনতে হচ্ছে লোকসান। 3 মাস যাবত ডিমের কোনো ক্রাইসিস নেই, ডিম অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে আর ডিমও কম দামে পাওয়া যাচ্ছে, কাস্টমারও খুশি। আমরা অবশ্যই স্বস্তি পাচ্ছি। আর কৃষকদের কথা চিন্তা করলে হ্যাঁ, তাদের দিক দিকেও আমাদের তাকানো উচিত। মুরগি ও ডিমের দাম নিয়ে ক্রেতা বিক্রেতার এই সন্তুষ্টি বলে দেয় বাজার স্বস্তির কথা। বর্তমান বাজারে ব্রয়লার মুরগি 200 থেকে 210 আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা দরে। অন্যদিকে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস 10 থেকে 11 টাকার মধ্যে। এই দাম নিয়ে ক্রেতা মনে সন্তোষ থাকলেও নানান অসন্তোষ দেখা যাচ্ছে উৎপাদনকারীদের মাঝে। তার প্রধান কারণ ফিড ও বাচ্চার দাম। খামারিরা বলছেন, চড়া ফিডের দামের পাশাপাশি 2 মাসের ব্যবধানে বাচ্চার দাম বেড়েছে 25 থেকে 30 টাকা। এতে বেড়েছে উৎপাদন খরচ। বিপরীতে বাজারে চাহিদা কমায় খামার পর্যায়ে কমেছে মুরগির বিক্রয় মূল্য। এতে লোকসানে পড়ছেন খামারিরা। 2 মাস আগে যে বাচ্চার দাম ছিল, এখন বাচ্চার দাম ডবল হওয়ার কারণে এখন অনেক খামারি মাঝপথে বন্ধ হয়ে গেছে। অনেক শ্রমিক কিন্তু খামারে কাজ করে। এখন মুরগির দাম যদি কমে যায় তাহলে শ্রমিকগুলো কিন্তু বেকার হয়ে যায়। পুঁজি খুবই স্বল্প, বেশি দামে ফিড নেওয়া লাগে। যেমন ক্যাশে নিলে আমরা 3200 টাকায় ফিড পাই, সেখানে ডিলার কাছ থেকে 3500-3600 টাকায় ফিড নেওয়া লাগে। এতে হয় কি, আমাদের উৎপাদন খরচ অনেক বাড়ে যায়। যখন ভুট্টার কেজি ছিল 40 থেকে 42 টাকা, তখনও ফিডের বস্তা ছিল একই দাম ছিল। এখন 30 থেকে 32 টাকা কেজি, এখনও সেই একই দাম। প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে, মুরগির ফিড তৈরির প্রধান উপাদান ভুট্টার দাম কমলেও বাজারে এর প্রভাব নেই। পাশাপাশি বাচ্চা নিয়ে সিন্ডিকেট হচ্ছে বলেও দাবি তাদের। বড় বড় রাঘব বোয়াল পোল্ট্রি কোম্পানিগুলো আছে, তাদেরকে যদি কন্ট্রোল নেওয়া যায় সরকারের কন্ট্রোলে, এবং তারা যদি নীতিগতভাবে ঠিক হয়ে যায় বা ব্যবসায় সিন্ডিকেট তৈরি না করে, ডিম মুরগির দাম আরো কমানো সম্ভব। খামারিদের টিকিয়ে রাখতে ফিড ও বাচ্চার যৌক্তিক দাম নির্ধারণ ও তা বাস্তবায়নে সরকারকে জোর তদারকির তাগিদ অর্থনীতিবিদের।
যারা বড় ব্যবসায়ী, যারা বাচ্চা সাপ্লাই দিচ্ছে বা ফিড সাপ্লাই দিচ্ছে, তাদেরকেও একটু নিয়ন্ত্রণ করতে হবে। দরকার হলে অন্যভাবে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে যাতে করে এই প্রাইসটা সহনীয় পর্যায়ে থাকে আর কি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে 2023-24 অর্থ বছরে দেশে মোট মাংস উৎপাদন হয়েছে 92,25,000 মেট্রিক টন, আর ডিম 2,374,97,00,000 পিস। এর সিংহভাগ যোগান দেয় প্রান্তিক খামারিরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বছরে 45 কোটি নয়, বাণিজ্যিক পৌরকর হিসেবে চট্টগ্রাম বন্দরের কাছ থেকে 160 কোটি টাকা দাবি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শুধু পৌরকর দিলে হবে না, কন্টেইনারবাহী ভারী যানবাহনের জন্য ক্ষতিগ্রস্ত সড়ক এবং কালভার্ট মেরামতে লাভের 1% হারেও কর দিতে হবে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে শুরু হয়েছে চিঠি চালাচালি। সাক্ষর টুপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সেবাগ্রহীতা হিসেবে 2019 সাল পর্যন্ত বছরে 39 কোটি টাকা পৌরকর পরিশোধ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। 2020 সালে আইন সংশোধনের মাধ্যমে কর 40% পর্যন্ত বাড়িয়ে 45 কোটি টাকা নির্ধারণ করা হয়। এর অংশ হিসেবে বন্দরের 1,40,77,000 বর্গফুট স্থাপনার জন্য পৌরকর নির্ধারণ করা হয়েছে 160,16,00,000 টাকা। পরিশোধিত 45 কোটি টাকা বাদ রেখে চলতি অর্থ বছরের বাকি 115 কোটি টাকা পরিশোধের জন্য বন্দরকে চিঠিও দিয়েছে নগর। বছর ধরে কেন মেয়ররা 45 কোটি টাকা করে নিয়েছে সেটা আমার কোনো বোধগম্য হচ্ছে না। সিটি কর্পোরেশন আসলে মূল জিনিস হচ্ছে মাসুল মিনিমাম 1%। এবার বন্দর কর্তৃপক্ষের আয়ের 1% চেয়েছে সিটি কর্পোরেশন। তবে বন্দরের বিদ্যমান আইনে 1% আয়কর দেওয়ার নিয়ম না থাকায় বাণিজ্যিক পৌরকর যাচাই বাছাইয়ের জন্য গঠন করা হয়েছে দুটি পৃথক কমিটি। যৌথ কমিটি ফার্দার অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করে যদি কোনো অতিরিক্ত প্রাপ্যতার বিষয় থাকে সেটা সমাধান করা হবে। আয়ের উপর কর আরোপের বিষয়ে নগর কর্তৃপক্ষের দাবি, সড়কগুলোর ধারণ ক্ষমতা 6 থেকে 10 মেট্রিক টন হলো বন্দরের কারণে 50 থেকে 60 মেট্রিক টন পণ্যবাহী যানবাহন চলাচল করে। এতে সড়কের স্থায়িত্ব নষ্ট হয়ে যাওয়ায় বেড়েছে ব্যবস্থাপনা খরচ। যে সমস্ত সেবা আপনার নাগরিকদের জন্য দিয়েছেন সেই সেবাগুলো এরাও ভোগ করছে। তো সুতরাং নাগরিক যদি দেয় ট্যাক্স, এদেরকেও এইসব কারণে ট্যাক্স দিতে হবে। যেটিতে পণ্যবাহী জাহাজ বেরানো, উঠানামার চার্জ এবং ইয়ার্ড ভাড়া থেকে বন্দর কর্তৃপক্ষ বছরে 4 থেকে 5,000 কোটি টাকা আয় করে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন করে অর্থনীতিতে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই বন্দর, ঠিক তেমনি নগরবাসীকে উন্নত সেবা দিতে বদ্ধপরিকর সিটি কর্পোরেশন। আর এর জন্য যেমন সিটি কর্পোরেশনের টাকার প্রয়োজন, ঠিক তেমনি বন্দরের প্রয়োজন সিটি কর্পোরেশনের সেবা নেওয়া। আর এই ক্ষেত্রে দুটি সরকারি সংস্থাই সমঝোতার মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করবে, এমনটি প্রত্যাশা করে নগরবাসী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আসরের শেষ সপ্তাহে অমর একুশে গ্রন্থমেলা, শিশু প্রহরও বাকি আর মাত্র একটি। শনিবার তাই মেলার প্রথম ভাগে শিশু কিশোরদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বইয়ের কল্পনার রাজ্যে আনাগোনা আর নানা আয়োজনে অংশ নিতে খুদে পাঠকরা এসেছিলেন মা বাবার সঙ্গে। শনিবারে সকাল মানেই বইমেলা প্রাঙ্গণে শিশুদের কলরব। বইয়ের পাতায় রঙিন স্বপ্নের ছোঁয়া নিয়ে শিশু প্রহরে হাজির কচিকাচার দল। বই হাতে পেয়ে উচ্ছ্বাস, ছোটাছুটি, রঙিন পাতায় হারিয়ে যাওয়া। শিশুতোষ বইয়ের স্টলগুলো যেন এক একটা কল্পনা রাজ্য। আমার পছন্দ লেখক হচ্ছে দন্তস্ব রসায়ন এবং অন্তিক মামু। আমার একটা স্যারের বই কিনেছি, আমার স্যারের লেখা। আমার দাদুর জন্য একটা বই নিয়েছে। আমরা আজকে অনেক মজা করছি। অনেক ভূতের বই পড়তে পছন্দ করি, তো ভূতের বইয়ের মধ্যে আমার অবশ্যই হচ্ছে থ্রিলার গল্পের একজন মানুষকে অনেক পছন্দ। এইবার চোখ খুললো। এদিন শিশুদের বিনোদনের জন্য শিশু চত্বরে ছিল ম্যাজিক শো, রঙের খেলা, আঁকিবুকির আয়োজন। অভিভাবকরা বলছেন প্রযুক্তির এই যুগেও ছোটদের বইমুখী করার এমন
আয়োজনের বিকল্প নেই। প্রযুক্তি থাকবে, কিন্তু বই থেকে যাতে বাচ্চারা দূরে না যায় এবং আমাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং কালচারের সাথে যাতে তাদের সম্পর্ক থাকে, এজন্যই নিয়ে আসা। এবং ও ছোটবেলা থেকে খুব বই পছন্দ করে। 21শে বইমেলার 22তম দিনে দুপুর পর্যন্ত শিশু কিশোরদের জন্য প্রকাশিত বইয়ের সংখ্যা 12টি। আগামী 28 ফেব্রুয়ারি বসবে মেলার এবারের আসরের শেষ শিশু প্রহর। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরে ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকারে নতুন নীতি ঘোষণা করেছে। 18 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়ম অনুযায়ী যারা আগে সাক্ষাৎকার ছাড়াই ভিসার জন্য যোগ্য ছিলেন, এখন থেকে তাদের যুক্তরাষ্ট্রের কনসুলেটে ব্যক্তিগতভাবে সাক্ষাৎকার দিতে হবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক অভিবাসন নীতির কারণে স্বপ্নের যুক্তরাষ্ট্র যেন অধরা। অভিবাসন প্রক্রিয়ার পর এবার মার্কিন ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি ভিসার সাক্ষাৎকারে পরিবর্তন এনেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আগে যাদের ভিসা ছিল তাদের আবারও ভিসা পেতে হলে অনেকের সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে। ট্রাম্প আসার আগেই যে সমস্ত নিয়ম দিয়েছিল আলটিমেটলি তাই হচ্ছে। ড্রপ বক্সের যে নিয়মটা করেছে এটা সত্যি কঠিন হবে সবার জন্য। আমরা যে বাঙালি কমিউনিটি এখানে আছি, সবাই আমরা এটা নিয়ে অনেক সংশয়ে আছি, অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি, অনেক হয়রানিতে আছি। তবে নির্দিষ্ট কিছু ভিসা ক্যাটাগরি যেমন কূটনৈতিক, সরকারি কর্মকর্তা, ন্যাটো ভিসার ক্ষেত্রে 12 মাসের মধ্যে ভিসা নবায়নকারীরা সাক্ষাৎকার ছাড়াই ড্রপ বক্স সুবিধা পাবেন। এর বাইরে যারা নতুন নিয়মের আওতায় পড়বেন না তাদের নিজ নিজ দেশে মার্কিন কনসুলেটে ব্যক্তিগত সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ করতে হবে, যা ভিসা প্রাপ্তির প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো খেলতে পাকিস্তান পৌঁছেছে টাইগাররা। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার এই ম্যাচের আগে আজ ইসলামাবাদে অনুশীলন করার কথা আছে নাজমুল হোসেন শান্তদের। পাকিস্তানের ইসলামাবাদ থেকে আরও জানাচ্ছেন নিয়ন মুহাইমির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবার জন্য ইতোমধ্যে ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডিতে এসে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল রাত স্থানীয় সময় 1:30টার দিকে ইসলামাবাদ বিমানবন্দরে এসে নামে শান্ত বাহিনী। আমরা দেখেছি যে পুরো দল একসঙ্গে কিন্তু ভ্রমণ করছে এবং কোচিং স্টাফ থেকে শুরু করে টিমের সদস্যরা সবাই ছিলেন। টিমের ক্রিকেটারদের চেহারার বেশ মলিন ছিল। খুব স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে দুবাইয়ে হেরে যাওয়ার পর আসলে টিম বুস্ট আপ হবার মতো সময় পায়নি। খুব দ্রুতই তাদেরকে আবার ভেন্যু বদলের জন্য পাকিস্তান চলে আসতে হয়েছে। বাংলাদেশের ম্যাচটি 24 তারিখ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে হবে। তার আগে বাংলাদেশ আজ একটি অনুশীলন সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রায় 15 কিলোমিটার দূরে ইসলামাবাদ ক্রিকেট ক্লাব নামে একটি জায়গায় প্রায় 2.5 ঘন্টা তাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেখানে তারা অনুশীলন করবেন। টিমের এখন পর্যন্ত যে অবস্থা যদি বলতে হয়, মানসিকভাবে অবশ্যই কিছুটা ভেঙে পড়েছে। বিশেষ করে ব্যাটিং লাইন আপ নিয়ে কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বেশ চিন্তিত। টপ অর্ডার ব্যাটিং বাংলাদেশকে ভোগাচ্ছে। আজকে অনেক দিন ধরে টপ অর্ডার থেকে রান আসছে না। একমাত্র তানজিদ তামিম ছাড়া কেউই সেরকম রান পাননি। শান্ত, সৌম্য দুজনই শূন্য করেছেন। মিডল অর্ডারে মুশফিক দীর্ঘদিন ধরে রানে নেই। মুশফিককে নিয়ে সমালোচনাটা এতটাই তীব্র হয়েছে, এখানে ইসলামাবাদেও আমরা দেখেছি অনেকের সঙ্গে যখন কথা বলেছি, দুবাইয়ে দর্শকদের সঙ্গে যখন কথা বলেছে আমাদের রিপোর্টাররা, সেখানেও তারা বলেছেন যে মুশফিক যে অবস্থায় আছে তাকে এখন বিশ্রাম দেওয়া প্রয়োজন। মাহমুদুল্লাহ রিয়াদের ইনজুরি নিয়ে আমরা একটা সুখবর এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি, তার যে সমস্যাটা ছিল সেখান থেকে তিনি উতরে উঠেছেন। স্ক্যান রিপোর্টের জন্য হয়তোবা টিম অপেক্ষা করবে। ম্যাচের যেহেতু এখনও 2 দিন বাকি আছে, সেটার জন্য অপেক্ষা করা হবে। তাওহিদ হৃদয়ের একটা ক্র্যাম্প হয়েছিল দুবাইয়ের ম্যাচ চলাকালীন, সেখান থেকে তাওহিদ হৃদয় উতরে গেছেন এবং তাওহিদ হৃদয় এখন পরিপূর্ণ ফিট আছেন। নাহিদ রানাকে নিয়ে কী অবস্থা সেটা এখনও টিম ম্যানেজমেন্ট থেকে আমাদেরকে পরিষ্কার করে জানানো হয়নি। টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাংলাদেশকে এই ম্যাচটা জিততেই হবে। তো এই ছিল আমার কাছে ইসলামাবাদ থেকে বাংলাদেশ টিম নিয়ে সর্বশেষ। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ইসলামাবাদ, পাকিস্তান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগের 2024-25 মৌসুমের ক্রিকেটারদের দলবদল চলছে। প্রথম দিনে এখন পর্যন্ত দলবদল করছেন পারফেক্টেক্স, শাইন পুকুর, অগ্রণী ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
3 মার্চ থেকে শুরু ডিপিএল এর এবারের মৌসুম। তার আগে আজ আর আগামীকাল চলবে দলবদল। গেলবার প্রাইম ব্যাংকে খেলা সাব্বির রহমান রুম্মান এবার খেলবেন পার্টেক্সে। শেষ মুহূর্তে দল পেয়েছেন এনামুল হক বিজয়। তার ঠিকানা গাজী গ্রুপ ক্রিকেটার্স। বিকেলে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে লিজেন্ডস অব রূপগঞ্জ। এবারে ডিপিএলে রূপগঞ্জের হয়ে খেলতে নাম নিবন্ধন করেছেন সাকিব আল হাসান। এছাড়াও জাতীয় দলের এক ঝাঁক তারকা ক্রিকেটারের সাইনিং নিশ্চিত করেছে ক্লাবটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিএনপির নামে অপপ্রচার না ছড়ানোর আহ্বান তারেক রহমানের। দেশ গড়তে সবাইকে আন্তরিক হতে বললেন মির্জা ফখরুল। দখল চাঁদাবাজি বন্ধের তাগিদ জামায়াত আমিরের। এবং গ্রীষ্মে ভয়াবহ লোডশেডিং এর শঙ্কা ক্যাবের। উড়িয়ে দিলেন জ্বালানি উপদেষ্টা। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস। বললেন IMF এর চাপেও দাম বাড়ায়নি সরকার। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়ে।